হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায়ের পর্ব 3 নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব আমাদের লেনদেন চিহ্নিতকরণ এবং হিসাব সমীকরণের কিছু ব্যাখ্যা নিয়ে এবং এই রিলেটেড কিছু প্রশ্ন নিয়ে। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটা। এই পর্বে আমাদের প্রথম প্রশ্নেই থাকছে 15 নং প্রশ্ন। নিলয় ট্রেডার্সের ব্যবসায়ে 10 জানুয়ারি 2024 তারিখে দুইটি ঘটনা সংঘটিত হয়। আমরা জানি যে লেনদেন কিন্তু আমাদের পুরো বছরের যে কোনো দিনই ঘটতে পারে। তো এখানে 10 জানুয়ারি তারিখের দুইটা ঘটনা দেওয়া আছে। এই দুইটা ঘটনা লেনদেন কি লেনদেন নয় সেটাই আমাদের ব্যাখ্যা করে লিখতে হবে। তাহলে আমরা একটু লেনদেন দুইটা দেখে নিই। প্রথমে বলছে 20,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। ফরমায়েশ প্রদান বলতে বোঝানো হয় অর্ডার দেওয়া। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পণ্য অর্ডার করি, তো এখানেও সেই আসবাবপত্র ক্রয় করার একটা অর্ডার দেওয়া হয়েছে মাত্র। দ্বিতীয় যে লেনদেন বা দ্বিতীয় যে ঘটনা সেটা একটু আমরা দেখি। নগদ 10,000 টাকার পণ্য ক্রয়। নগদে আমরা 10,000 টাকার পণ্য ক্রয় করেছি। তাহলে এই যে দুইটা ঘটনা দেওয়া আছে, এই দুইটা ঘটনা লেনদেন কি লেনদেন নয় তার ব্যাখ্যাই আমাদের এখানে লিখতে হবে। তো প্রথমে আমরা চলে যাই আমাদের ব্যাখ্যার মধ্যে। এখানে খুব সুন্দর করে দুইটা ঘটনার ব্যাখ্যা দেওয়া আছে। বলা হচ্ছে নিলয় স্টোরসের 2 নং ঘটনাটি লেনদেন। আমরা জানি যে ঘটনায় সাধারণত আর্থিক অবস্থার ডিরেক্ট একটা পরিবর্তন ঘটে সেটাকে আমরা মূলত লেনদেন বলে থাকি। এখানে আমরা যখন পণ্য ক্রয় করেছিলাম, পণ্য ক্রয় করার সাথে সাথে কিন্তু নগদ অর্থের একটা পরিবর্তন ঘটেছে, তাই এই ঘটনাটিকে আমরা লেনদেন বলতে পারি। এখানে কারণগুলো লেখা হয়েছে, আমরা কারণগুলো একটু দেখে নিই। কারণ পণ্য মূল্য অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। এখানে যে ক্রয়টা করা হয়েছে সেই ক্রয়টা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ প্রদানের ফলে নগদ অর্থ হ্রাস পেয়েছে। তাহলে দেখো এই ঘটনার মাধ্যমে দুইটা বিষয় কিন্তু পরিবর্তন হচ্ছে। একটা হচ্ছে খরচ বৃদ্ধি পাচ্ছে এবং দ্বিতীয়টি হচ্ছে নগদ অর্থের হ্রাস পেয়ে যাচ্ছে। অপরপক্ষে 1 নং ঘটনাটি লেনদেন নয়, কারণ এর ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আমরা যখন অর্ডার দিই, কোনো একটা পণ্যের জন্য অর্ডার দিই, যখন আমরা অ্যাডভান্স দেই না, অ্যাডভান্স ছাড়া যখন কোনো একটা পণ্য ক্রয়ের জন্য জাস্ট অর্ডার দিই, সেখানে কিন্তু একটু চিন্তা করে দেখো কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না। শুধুমাত্র একটা ফরমাইশ বা একটা অর্ডারটাই আমরা শুধুমাত্র বিক্রেতাকে দিয়ে থাকি। তাই বলা যায় যে এই যে ফরমাইশ প্রদান, এটা কোনো ধরনের কোনো লেনদেন নয়। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন 16 নং প্রশ্নে। 16 নং প্রশ্নে বলছে ব্যবসায় দক্ষ কর্মীর মৃত্যু কেন লেনদেন নয়। আমরা জানি ব্যবসায়ের দক্ষ কর্মী বা ব্যবসায় যে কোনো কারো মৃত্যু কখনো লেনদেন হতে পারে না। এটা কেন সেটাই কিন্তু আমাদের এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। লেনদেনের পূর্ব শর্ত হলো লেনদেনকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, কারণ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনাই শুধু হিসাব সমীকরণকে পরিবর্তন করতে পারে। ব্যবসায়ের দক্ষ কর্মীর মৃত্যুতে ব্যবসায় আর্থিক ক্ষতির আশঙ্কা থাকলেও তা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, অর্থাৎ এই ঘটনা হিসাব সমীকরণের কোনো পরিবর্তন ঘটায় না, তাই ঘটনা লেনদেন নয়। দেখো, যখন একজনের মৃত্যু ঘটে, মৃত্যু ঘটলে অবশ্যই আমাদের ব্যবসায়ের কিছু ক্ষতি হয়, কিন্তু যখন মৃত্যু ঘটে, মৃত্যু ঘটার সাথে সাথে কিন্তু আমাদের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না। তাই আমরা বলতে পারি এই যে ব্যবসায়ের যে কোনো কারো মৃত্যু, এটা হতে পারে ম্যানেজার অথবা হতে পারে কোনো শ্রমিক কর্মচারী, যারই মৃত্যু ঘটুক না কেন, সেটা কখনো লেনদেন নয়। এরপর চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন 17 নং প্রশ্নে। 17 নং প্রশ্নে বলা হচ্ছে শাকিল ব্যবসায়ে 2024 সালে জুন মাসে প্রথম সপ্তাহে নিম্নলিখিত ঘটনা দুইটি সংঘটিত
হয়েছে। এখানে দুইটা ঘটনার কথা বলা হয়েছে এবং এই দুইটা ঘটনা লেনদেন কি লেনদেন নয় সেটাই আমাদের কারণ সহ ব্যাখ্যা করে লিখতে হবে। প্রথম ঘটনাটি হচ্ছে বিজ্ঞাপন বাবদ 5,000 টাকা প্রদান। যখন আমরা বিজ্ঞাপনের জন্য 5,000 টাকা কোনো একটা কোম্পানিকে বা কোনো একটা ব্যক্তিকে যখন প্রদান করব, দেখো সরাসরি কিন্তু আমাদের অর্থের একটা পরিবর্তন ঘটে যাচ্ছে বা নগদ অবস্থার পরিবর্তন ঘটছে, তাই অবশ্যই এটা লেনদেন। এবং দ্বিতীয়টি বলা হচ্ছে জনাব সিয়ামকে মাসিক 8,000 টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ। যখন কোনো ব্যক্তিকে কোনো একটা কাজে নিয়োগ করা হয় সেটা কিন্তু সরাসরি কোনো লেনদেন নয়, ঠিক তখনই এটা লেনদেন হবে যখন এই যে 8,000 টাকা অর্থাৎ বেতনটা যখন আমরা সেই ব্যক্তিকে প্রদান করে দিব। তাহলে যখন আমরা কোনো একটা ব্যক্তিকে কোনো একটা কাজে নিয়োগ করি বা অ্যাপয়েন্ট করি তখন কিন্তু আমার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না। যখন আমরা তাকে সেই বেতনটাই প্রদান করব তখনই একমাত্র আর্থিক অবস্থার পরিবর্তন হবে। তাহলে প্রথমটা হচ্ছে লেনদেন এবং দ্বিতীয়টি হচ্ছে লেনদেন নয়। এখন আমরা এটার কারণটা একটু দেখে নিই, পরীক্ষায় তোমরা কিভাবে এই কারণটা লিখতে পারো। এখানে খুব সুন্দর করে ছকের মাধ্যমে পুরো ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এবং তোমরা চেষ্টা করবে এই টাইপের যখন কোনো প্রশ্ন আসবে অর্থাৎ দুইটা ঘটনাকে আলাদা আলাদা ব্যাখ্যা করতে বলা হবে তখন চেষ্টা করবে এরকম ছোট্ট একটা ছক করে দেখাতে, তাহলে জিনিসটা আরো অনেক বেশি প্রেজেন্টেবল হবে এবং মার্কও কিন্তু ভালো পাবে। ঠিক আছে, যেহেতু আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো একদমই থিওরি আকারে লিখছি, কোনো ম্যাথ নয়, অবশ্যই চেষ্টা করবে এই থিওরিগুলো কিভাবে অনেক বেশি সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, ডিসপ্লে করা যায় সেই চেষ্টাটা। এবং তোমার এই ছোট্ট চেষ্টাটাই কিন্তু তোমার পরীক্ষায় অনেক ভালো করতে পারবে এবং পরীক্ষার নাম্বারগুলোও কিন্তু আরো অনেক ভালো আসবে। তাহলে এবার আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই যে কিভাবে আমরা এটাকে প্রেজেন্ট করব। আমরা তো উত্তর সবাই জানি, কিন্তু কিভাবে সেই উত্তরটা লিখলে ভালো মতো নাম্বার পাওয়া যাবে সেই প্রচেষ্টাটাই কিন্তু তোমার সবসময় করতে হবে। তাহলে প্রথম ঘটনাটি ছিল লেনদেন। এবার দেখো লেনদেন কি লেনদেন নয় সেটা আমরা লিখলাম এবং তারপরে সেটার কারণটাই ব্যাখ্যা করছি। খুব ছোট্ট আকারে তোমরা কারণটা লিখবে, কারণ যেহেতু দুইটা ঘটনা এখানে দেওয়া হয়েছে, দুইটা ঘটনার জন্যই কিন্তু 2 মার্ক থাকছে। একটা ঘটনা লেখার জন্য 1 মার্ক এবং দ্বিতীয়টির জন্য 1 মার্ক। তাহলে বেশি কিন্তু লিখতে হচ্ছে না, মেইন যে কথাটাই সেই কথাটা একটু গুছিয়ে সুন্দর করে লিখে দিবে। বিজ্ঞাপন খরচ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করেছে এবং উক্ত সুবিধার মূল্য নগদে পরিশোধ করায় আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। একদমই ছোট্ট করে, তো এখানে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যাটা লিখে দেওয়া হয়েছে, তোমরাও চেষ্টা করবে খুব সুন্দর ভাষায় সুন্দর করে গুছিয়ে উত্তরটা লিখতে। এবার দেখো লেনদেন নয়। কেন লেনদেন নয়? কারণ চাকরির নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠান কোনো সুবিধা তাৎক্ষণিক গ্রহণ বা প্রদান করেনি এবং এতে অর্থেরও কোনো আদান প্রদান হয়নি। তাহলে বুঝতেই পারছি যে এই প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে লিখতে পারবো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 18 নং প্রশ্ন। এখানে বলা হচ্ছে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান 40,000 টাকা, এটা লেনদেন নয় কেন? এরকম একটা প্রশ্নই কিন্তু আমরা একদম শুরুতেই অ্যান্সার করেছি। তো এখানে কিন্তু শুধুমাত্র এই একটা জিনিসকে আমার সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে হবে। আচ্ছা, লেনদেনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন করা। তবে শুধু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হলেই তা লেনদেন হবে না। লেনদেন হতে হলে ব্যবসার আর্থিক অবস্থারও পরিবর্তন হতে হবে। পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান 40,000 টাকা, এটা লেনদেন নয়, কারণ এর মাধ্যমে ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, এটাকে আমরা অর্থের মাপে পরিমাপ করতে পারছি, যেমন 40,000 টাকা, কিন্তু যখন এই ফরমাইশটা প্রদান করা হয়েছে সরাসরি আর্থিক অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাই আমরা বলতে পারি যে শুধু একটা ঘটনাকে অর্থের মাপে পরিমাপ করতে পারলেই যে সেটা লেনদেন হবে তা নয়, সেটাকে লেনদেন হতে হলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন
ঘটতে হবে। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 19 নং প্রশ্ন। এখানে বলা হচ্ছে সম্পদ বলতে কি বোঝায়। সম্পদ আমাদের হিসাব সমীকরণের মূল একটা অংশ। এই সম্পদ থেকেই কিন্তু আমাদের হিসাব সমীকরণ বলো অথবা হিসাব বিজ্ঞান বলো পুরোটাই কিন্তু শুরু হয়। তাহলে সম্পদ বলতে আমরা কি বুঝে থাকি? সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। পরিসম্পদ বলতে বোঝানো হয় ওভারঅল একটা বস্তু বা ওভারঅল একটা বস্তুর ভেতরে যা যা কিছু আছে সব কিছু। যেমন ধরো মোবাইল ফোনের কথা যদি বলি অথবা কম্পিউটারের কথা যদি বলি, কম্পিউটারটা নিজেই একটা বস্তু, এটা তো অবশ্যই একটা সম্পদ। এবং এর ভেতরে যে বিষয়গুলো আছে যেমন বিভিন্ন সফটওয়্যার, তারপর বিভিন্ন ধরনের ওয়েবসাইট, এই যে ভেতরকার যে বিষয়গুলো কিন্তু বস্তু না, বিভিন্ন ধরনের সেবার মধ্যে আমরা ফেলতে পারি। সেই বিষয়গুলোও কিন্তু সেই সম্পদের মধ্যে অ্যাটাচড বা ওই সাথেই কিন্তু আমরা পেয়ে থাকি। তার মানে পরিসম্পদ বলতে বোঝানো হয় একটা বিষয়ের সাথে জড়িত, যেমন ব্যবসার সাথে জড়িত যে যে বিষয়গুলো বা যে যে বস্তুগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে এক একটা সম্পদ। অবশ্যই এখানে একটা উদাহরণ লিখে দিবে। আমি পূর্বের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোতেও কিন্তু বলেছি যে যখন আমরা কোনো সংজ্ঞা লিখব এবং সেই সংজ্ঞার মধ্যে কিন্তু অবশ্যই তোমাকে একটা করে উদাহরণ দিতে হবে, কারণ এই একটা উদাহরণ কিন্তু তোমার প্রশ্নের উত্তরটাকে আরো অনেক বেশি সুন্দর প্রেজেন্টেবল করবে। তাহলে এখানে আমরা একটু উদাহরণটা দেখি যে কি টাইপের উদাহরণ আমরা এখানে লিখতে পারি। যেমন দেখো, একটা ব্যবসায়ের মালিকানাধীন আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা সবই হচ্ছে একটা ব্যবসার অংশ এবং ব্যবসার মালিকের অধীনস্থ থাকে। তাই এই সবগুলোই প্রত্যেকটি এক একটা সম্পদ। পরবর্তী প্রশ্ন 20 নং প্রশ্নে বলা হচ্ছে দায় বলতে কি বোঝায়, উদাহরণ সহ লেখো। এখানে যদি এই কথাটা লেখা থাকে তাহলে তো অবশ্যই তোমাকে একটা উদাহরণ দিতে হবে, কিন্তু যদি কোনো প্রশ্নে এই উদাহরণের কথা নাও লেখা থাকে তবুও তুমি একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এবার দেখো এই প্রশ্নটা কিন্তু আরো একভাবে আসতে পারে, সেটা হচ্ছে ব্যবসায়ের মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়, এটা ব্যাখ্যা করো। অর্থাৎ দায়ের যে সংজ্ঞা সেটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই লাইনটাকেই ব্যাখ্যা করতে বলা হচ্ছে। দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। আমার ব্যবসার মধ্যে যা যা সম্পত্তি আছে প্রত্যেকটা সম্পত্তির ওপর যখন ব্যবসায়ের বাইরের কোন একটা পক্ষ অর্থাৎ তৃতীয় কোন একটা পক্ষ যখন দাবি পোষণ করবে বা তার কোনো একটা দাবি যখন আমার ব্যবসার উপর থাকবে সেটাই হচ্ছে দায়। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যখন আমরা ঋণ গ্রহণ করি অর্থাৎ ঋণ যে দাতা, ঋণ যে আমাকে প্রদান করবে সেই ঋণদাতা কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সম্পত্তির ওপর দাবি রাখতে পারে, বা আরেকভাবে বলা যায় আমার ব্যবসার প্রত্যেকটা সম্পত্তি ঋণদাতার ওপর দায়বদ্ধ থাকবে, এটাকেই দায় বলা যায়। তাহলে দেখো আমরা একটু উদাহরণটা দেখি। যেমন মাত্র আমি যে উদাহরণটা দিলাম ব্যাংক ঋণ, তারপরে হতে পারে পাওনাদার, তারপর হতে পারে প্রদেয় বিল, এই প্রত্যেকটাই কিন্তু এক একটা দায়। তারপর চলে যাচ্ছি 21 নং প্রশ্নে, মালিকানা সত্ত্ব বলতে কি বোঝায়, উপাদান সমূহ লেখো। দেখো এখানে কিন্তু তোমাকে উদাহরণ লিখতে বলা হচ্ছে না, বলা হচ্ছে মালিকানা সত্ত্বের ভেতরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো লেখো। ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের ওপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। তার মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সম্পত্তির ওপর ব্যবসায়ের মালিক যে দাবি রাখবে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব।
মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার 4টি উপাদান রয়েছে। প্রথমটা হচ্ছে মালিকের বিনিয়োগ, তারপরটা হচ্ছে আয়, উত্তোলন এবং তারপরে হচ্ছে ব্যয়। তাহলে দেখো আমরা এই যে লিখলাম, এই যে লেখাটা, এই লেখাটাকে কিন্তু আমরা আরেকটু বাড়াতে পারি। তাহলে মালিকানা সত্ত্ব অর্থাৎ ও ই ইজ ইকুয়াল টু সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে এভাবে কিন্তু আমরা লিখতে পারি। মালিকানা সত্ত্বটাকে ভেঙে আমরা লিখতে পারি সি অর্থাৎ ক্যাপিটাল বা বিনিয়োগ অথবা মূলধন, আর বলতে বোঝানো হচ্ছে রেভিনিউ বা আয়, ই বলতে বোঝানো হচ্ছে এক্সপেন্স বা দায়, এবং ডি বলতে বোঝানো হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। এই হচ্ছে আমাদের মূলধন বা মালিকানা সত্ত্বের এক্সপান্ড যে সমীকরণটা আছে সেই সমীকরণটা। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 22 নং প্রশ্নে। 22 নং প্রশ্নে বলছে হিসাব সমীকরণের বর্ধিত রূপটি লেখো। একটু আগে কিন্তু আমরা অলরেডি ও ই এর বর্ধিত রূপটা দেখেছি। এখন আমরা পুরো হিসাব সমীকরণের বর্ধিত যে অংশটা সেই অংশটা দেখব, অর্থাৎ বাড়তি যে অংশটা সেই অংশটা। এবং এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তাহলে দেখো আমরা উত্তরটা কিভাবে লিখব। হিসাব সমীকরণের বর্ধিত রূপ, প্রথমে তোমরা চেষ্টা করবে আগে সংক্ষিপ্ত রূপ বা আসল যে রূপটা সেই রূপটা লিখতে এবং তারপর বর্ধিত রূপটা লিখতে, তাহলে বিষয়টা আরো বেশি সুন্দর হবে। তো এখানে দেখো আগে আমরা সংক্ষিপ্ত আকারে বা সাইন দিয়ে আগে লিখব এবং তারপর সেই সাইনের প্রত্যেকটা ব্যাখ্যা করে দিব। কোনটাকে কি বলা হচ্ছে, এ বলতে কোনটাকে বোঝানো হয়, এল বলতে কোনটাকে বোঝানো হয়, প্রত্যেকটাই সুন্দর করে লিখে দিতে হবে, ঠিক আছে। এবং এই লেখাগুলোর ওপরেই কিন্তু তোমার মার্কসগুলো নির্ভর করছে। তাহলে দেখো এ সমান সমান এল প্লাস সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই, তোমরা চাইলে এভাবেও লিখতে পারো এবং আমি একটু আগেই যেভাবে লিখেছি তোমরা চাইলে সেভাবেও লিখতে পারো, অর্থাৎ প্লাসগুলোকে আগে রেখে মাইনাসগুলোকে পরেও রাখতে পারো। আচ্ছা, তাহলে দেখো সম্পদ সমান সমান আমরা পাচ্ছি দায়, অর্থাৎ এ বলতে বোঝানো হচ্ছে অ্যাসেটস অথবা সম্পদকে, এল বলতে বোঝানো হচ্ছে লায়াবিলিটিস অথবা দায়। এরপর দেখো মূলধন মাইনাস উত্তোলন প্লাস আয় মাইনাস খরচ, এই সম্পূর্ণটাই কিন্তু ও ই এর একটা অংশ বা মালিকানা সত্ত্বেরই একটা অংশ। তাহলে সেই অংশগুলোকে আমরা কিভাবে লিখতে পারি, সি ফর ক্যাপিটাল বা মূলধন, আর ফর হচ্ছে রেভিনিউ অথবা আয়, তারপরে ই ফর হচ্ছে এক্সপেন্স অথবা খরচ বা তুমি এখানে ব্যয়ও বলতে পারো, এবং লাস্ট ওয়ান ডি বলতে বোঝানো হচ্ছে ড্রয়িংস বা উত্তোলনকে। এরপর চলে যাচ্ছি 23 নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ করলে হিসাব সমীকরণে তার প্রভাব কি। মালিক যখন ব্যক্তিগতভাবে কোনো ব্যবসায় ঋণ পরিশোধ করে, অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করবে ব্যক্তিগত কথাটা, ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ করলে হিসাব সমীকরণে তার প্রভাব কি। মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ করলে ব্যবসার দায় হ্রাস পায়, আবার এর ফলে ব্যবসার মূলধন বাড়ে। দেখো মালিক নিজে ব্যবসায় কোনো একটা ঋণ পরিশোধ করে দিচ্ছে, এবং একটা কথা তোমরা মনে রাখবে, মালিক নিজে যখন ব্যবসার জন্য কিছু দিবে বা ব্যবসার কোনো একটা ক্ষেত্রে কিছু দিবে, তখনই সেটাকে আমরা মূলধন হিসেবে ধরে নিব। তাহলে দেখো তোমার ব্যবসা প্রতিষ্ঠানের দায়টা পরিশোধ হয়ে যাবে এবং পাশাপাশি মূলধনের যে পরিমাণটা সেই পরিমাণটা এখানে বেড়ে যাবে। অর্থাৎ হিসাব সমীকরণে মালিকানা সত্ত্ব উপাদানটি বৃদ্ধি পায়। সুতরাং মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ করলে হিসাব সমীকরণে দায় হ্রাস এবং মালিকানা সত্ত্বের বৃদ্ধি পায়। একদিকে যেমন তোমার ঋণ পরিশোধের জন্য দায়ের পরিমাণটা কমে যাচ্ছে, পাশাপাশি যেহেতু মালিক ব্যবসার জন্য কিছু দিল, অবশ্যই এখানে মূলধনের পরিমাণটাও বেড়ে যাবে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন 24 নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে ধারে অফিস সরঞ্জাম ক্রয় করলে হিসাব সমীকরণের উপাদানের ওপর কেমন প্রভাব পড়বে ব্যাখ্যা করো। যখন আমরা
ধারে কোনো একটা সরঞ্জাম ক্রয় করব, সেক্ষেত্রে আমাদের হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন হবে, কোন উপাদান হ্রাস পাবে বা কোন উপাদান বৃদ্ধি পাবে, সেটা এখানে ব্যাখ্যা করে লিখতে বলা হচ্ছে। তাহলে দেখো, ব্যবসায়ের অফিস সরঞ্জাম এক ধরনের সম্পত্তি এবং এটা স্থায়ী সম্পত্তি আমরা বলতে পারি। সুতরাং যখন অফিস সরঞ্জাম ক্রয় করা হয় তখন ব্যবসায় সম্পত্তি বৃদ্ধি পায়। আবার ধারে কোনো কিছু ক্রয় করলে পাওনাদার নামক দায় বৃদ্ধি পায়। ধারে যেহেতু আমরা ক্রয় করছি, অবশ্যই এখানে আমাদের পাওনাদারের পরিমাণটা বৃদ্ধি পাবে, এবং যেহেতু আমরা একটা সম্পত্তি ক্রয় করছি, আসবাবপত্র, তারপরে অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি প্রত্যেকটিই হচ্ছে স্থায়ী সম্পত্তি, যেহেতু আমাদের সম্পত্তির পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, এজন্য আমরা বলতে পারি সম্পত্তি বৃদ্ধি, অথবা তোমরা এখানে সাইনও ইউজ করতে পারো, যেমন এ বৃদ্ধি, বা এখানে বলতে পারো এল বৃদ্ধি। ঠিক আছে? ফলে ধারে অফিস সরঞ্জাম ক্রয় করলে হিসাব সমীকরণের সম্পদ এবং দায় উপাদানের বৃদ্ধি ঘটে। যখন আমরা ধারে কোনো কিছু ক্রয় করব, মূলত সেখানে আমাদের পাওনাদার অর্থাৎ এল বৃদ্ধি পায় বা দায় বৃদ্ধি পায়। তো এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে, যখন আমরা ধারে কোনো কিছু ক্রয় করব, সেক্ষেত্রে আমাদের হিসাব সমীকরণের সম্পদ এবং দায় নামক যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর পরিবর্তন হবে। এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।